ক্লাস 8 আমরা এর আগের দুটো ক্লাসে জারণ ও বিজারণ সম্পর্কে ধারণা করেছিলাম। বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে জারণ ও বিজারণ কাকে বলে, একটা সমীকরণ থেকে আমরা সেখানে জারণ হচ্ছে বিজারণ হচ্ছে কীভাবে ব্যাখ্যা করব সেটা বলেছিলাম। সেখানে জারণের ধারণা হিসেবে দেওয়া হয়েছিল যে কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেনের সংযোজন হয় বা ক্লোরিনের সংযোজন হয়, তাহলে আমরা সেই বিক্রিয়াটাকে জারণ বলতে পারি। অথবা এটাও হতে পারে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হলো, সেখানেও আমরা জারণ বলতে পারি। আর ইলেকট্রনীয় মতবাদের দৃষ্টিভঙ্গিতেও আমরা বলতে পারি যে জারণ মানে হচ্ছে কোনো পরমাণু বা আয়ন বা মূলক যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাহলে আমরা সেই বিক্রিয়াটাকে জারণ বলতে পারি। একইভাবে উল্টো ঘটনাটায় বিজারণ, অর্থাৎ সেখানে আমরা অক্সিজেনের অপসারণ বা ক্লোরিনের অপসারণ হলে বিজারণ বলবো, হাইড্রোজেনের সংযোজন হলে বিজারণ বলবো, এবং ইলেকট্রন গ্রহণ যদি করে কোনো পরমাণু বা আয়ন বা মূলক, তাহলে আমি সেই ক্ষেত্রে বিজারণ হয়েছে এই কথাটা বলবো। এবার আগের দিন আমরা একটা উদাহরণ দেখেছিলাম জারণ ও বিজারণের ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা। সেখানে আমরা আয়রন পেরেক বা লোহার পেরেক যদি আমি কিউপ্রিক সালফেটের জলীয় দ্রবণে প্রবেশ করাই, তাহলে সেখানে যে বিক্রিয়াটা ঘটছিল সেইটাকে আমরা জারণ বিজারণ কি হচ্ছে সেটা ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা আরেকটা বিক্রিয়ায় চলে আসছি। আমি আজকে করছি কি, আমি এই রকম একটা দ্রবণ নেব, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণটা হলুদ রঙের হয়। তার সঙ্গে আমি কি করছি, সেই দ্রবণটায় আমি বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড দ্রবণ আমি যোগ করছি। তাহলে যে জিনিসটা দেখা যাবে সেটা তৈরি হবে হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন হবে, বিক্রিয়া হবে এবং তৈরি হবে একটা হালকা সবুজ রঙের ফেরাস ক্লোরাইড তৈরি হবে, আর তার সঙ্গে তৈরি হবে কি স্ট্যানিক ক্লোরাইড। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানে ঘটবে। অর্থাৎ ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে আমরা যদি স্ট্যানাস ক্লোরাইড দ্রবণ যোগ করি, ফেরাস ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, স্ট্যানিক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এবার এইখানে আমরা জারণ ও বিজারণ এখানে দেখছি কিভাবে ঘটছে। দেখো, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু আয়নীয় যৌগ রয়েছে এখানে দেখছি, যে যৌগগুলো অংশগ্রহণ করছে বিক্রিয়া তারাও আয়নীয় যৌগ, যারা তৈরি হয়েছে তারাও আয়নীয় যৌগ, অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন দিয়ে তৈরি। এবার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার ক্লোরাইড আয়নের কিন্তু চার্জের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। প্রত্যেকটা যৌগতেই ক্লোরাইড আয়ন হচ্ছে Cl- আয়ন হিসেবে রয়েছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত যে আয়ন মানে ক্যাটায়নগুলো, তাদের কিন্তু চার্জের পরিবর্তন ঘটছে। মানে আমি কীরকম এখানে দেখছি, দেখো ফেরিক ক্লোরাইড, মানে আমি যদি শুধুমাত্র তাহলে ক্যাটায়ন হিসেবে আমি যদি বিক্রিয়াটাকে লিখি, তাহলে আমি দেখো ফেরিক ক্লোরাইড, সেখান থেকে আমি কি পাচ্ছি, ফেরিক আয়ন পেয়ে যাচ্ছি, প্লাস এখানে স্ট্যানাস ক্লোরাইড থেকে আমি পাবো কি Sn2+, মানে স্ট্যানাস আয়ন পাবো। এদিকে ফেরাস ক্লোরাইড মানে এখানে আসলে রয়েছে কিন্তু Fe2+ আয়ন। Cl- আয়ন বা ক্লোরাইড আয়নের কিন্তু চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না, সেজন্য সেটাকে বাদ দিয়ে আমি শুধু ক্যাটায়ন দিয়ে সমীকরণটাকে প্রকাশ করার চেষ্টা করছি। আর এদিকে স্ট্যানিক ক্লোরাইড, এখানে আমি দেখছি যে Sn4+, স্ট্যানিক আয়ন রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে আয়ন দিয়ে এটাকে প্রকাশ করতে পারলাম, এই যে বিক্রিয়াটা এখানে ঘটেছে। এবার এখানে কী থেকে কিসে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে যেটা হচ্ছে যে তোমার ফেরিক আয়ন সেখান থেকে ফেরাস আয়ন হয়েছে, আর স্ট্যানাস আয়ন পরিবর্তিত হয়েছে স্ট্যানিক আয়নে। বোঝা গেল? তার মানে আমি এখানে পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিনা স্ট্যানাস আয়ন মানে Sn2+ আয়ন, সেটা তৈরি করেছে কি Sn4+, এই আয়নটা মানে স্ট্যানাস থেকে স্ট্যানিক হয়েছে। আর ফেরিক থেকে হয়েছে কি ফেরাস মানে Fe3+, সেখান থেকে হয়েছে Fe2+। এবার কোথায় কি ব্যাপারটা এখানে ঘটেছে সেটা দেখি। দেখো এখানে যে স্ট্যানাস আয়ন যখন আমি বলছি Sn2+ আয়ন, তার মানে এখানে কি দুটো ইলেকট্রনের ঘাটতি রয়েছে বলে +2 চার্জ রয়েছে এখানে, তাহলে সেখান থেকে যদি +4 চার্জে আসতে হয় মানে Sn4+ আয়নে আনতে হয়, তাহলে কি হবে, এখানে আরও দুটো ইলেকট্রন Sn2+ আয়ন বর্জন করবে, মানে দুটো ইলেকট্রনের আরও ঘাটতি হলো।
দুটো ইলেকট্রনের ঘাটতি ছিলই, আরও দুটো ইলেকট্রন ত্যাগ করে দিল, মানে আরও দুটো ইলেকট্রনের ঘাটতি হলো, সর্বমোট 4টে ইলেকট্রনের ঘাটতি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে SN4+ ক্যাটায়নে পরিণত হচ্ছে। আচ্ছা, এখানে আমি ইলেকট্রন বর্জনটা আমি এভাবেও লিখতে পারি, SN2+ দুটো ইলেকট্রন বর্জন করেছে, কিন্তু আমি তো এভাবে লিখছিলাম না, আমি কি করছিলাম যে প্লাস চিহ্ন দিয়ে বোধহয় লিখছিলাম। তাহলে সেক্ষেত্রে আমার +2E কোথায় লিখতে হবে, এইখানটায় লিখতে হবে, ঠিক আছে? ওভাবেও লেখা যায়, আমি যেভাবে আগে লিখছিলাম সেভাবেও লেখা যায়, কিন্তু তোমরা একটা যে কোনো মেথড শেখো। আমি আগের দিন যেহেতু SN2+ আয়ন থেকে SN4+ আয়নে পরিণত হতে গেলে কী করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে আমি ডান দিকে SN4+-এর সঙ্গে +2E লিখে রাখলাম, যেহেতু এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, এটা দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর এদিকে তার মানে আমি এই ঘটনাটাকে কি বললাম, এখানে ইলেকট্রন বর্জন হলো, তাহলে এইটা আমি তাহলে বলতে পারি এখানে জারণ ঘটলো। এখানে প্রথম বিক্রিয়াটা স্ট্যানাস থেকে স্ট্যানিক, আগেই বলেছি আজ থেকে ইক হলে জারণ হবে। আর ফেরিক আয়ন থেকে ফেরাস আয়ন, সেখানে ফেরিকের থেকে ফেরাস কী করে হতে পারে, ও যদি একটা ইলেকট্রন যদি ও গ্রহণ করে তবে কিনা সে ফেরিক থেকে ফেরাস আয়নে পরিণত হতে পারে। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ হলো, তো তাই আমি এই ঘটনাটাকে বলতে পারছি কি বিজারণ। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আগের দিন আমি একটা কথা বলছিলাম যে যতগুলো তোমার ইলেকট্রন বর্জিত হবে ঠিক ততগুলোই ইলেকট্রন কিন্তু এদিকে গৃহীত হবে বিজারণের সময়। তাহলে এখানে যেহেতু দুটো ইলেকট্রন তোমার বর্জিত হয়েছে, তাহলে এইখানে আমাকে দুটো ইলেকট্রন গ্রহণ করাতে হবে, মানে +2। তাহলে এই সমগ্র মানে বিক্রিয়াটা সমীকরণটাকে, অর্ধ সমীকরণ যেটা আমি লিখেছি, অর্ধ বিক্রিয়ার সমীকরণ, এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তবে আমি কি পাবো, 2Fe3+ +2E, তার থেকে 2Fe2+, এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি সমগ্র বিক্রিয়ার সমীকরণটা এবার যদি আমি ভাবি, তাহলে দেখো এই জায়গাটায় চলে আসে, মানে বিক্রিয়াটা আমার ব্যালেন্সও কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আমি যদি এটা যোগ করি দুটো সমীকরণকে, দেখো SN2+ +2Fe3+, আচ্ছা +2E এখানে বাঁ দিকে আছে, এখানে ডান দিকে আছে, তাহলে +2E আর +2E তো ক্যান্সেল করে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আর কি SN4+ হচ্ছে 2Fe2+, এইরকম ধরনের বিক্রিয়াটা ঘটছে। অর্থাৎ আমি এখানে জারণ ও বিজারণ কোথায় কোথায় ঘটছে সেই জিনিসটা আমি ব্যাখ্যা করতে পারলাম। এবার বাকি রইল কি জারক ও বিজারক পদার্থ শনাক্ত করার উপায়, কে জারক পদার্থ এবং কে বিজারক পদার্থ। এখানে দেখতে পেলাম যে এই যে স্ট্যানাস আয়ন, সে কি করেছে, ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়েছে, তাহলে সেই অপরকে বিজারিত করেছে, মানে Fe3+কে বিজারিত করেছে। স্ট্যানাস আয়ন হচ্ছে এখানে কে, এখানে বিজারক দ্রব্য, বিজারক পদার্থ হচ্ছে তোমার স্ট্যানাস আয়ন, SN2+ আয়ন, বা আমি এটাও বলতে পারি যে সেটা আমি কোথা থেকে পেয়েছি, SN2+ আয়নটা দেখো স্ট্যানাস ক্লোরাইড থেকে পেয়েছিলাম। তাহলে আমি এটা SN2+ বা SnCl2, এটাকে আমরা বলতে পারছি বিজারক পদার্থ। আর জারক পদার্থটা কি, জারক পদার্থ হচ্ছে যে নিজে বিজারিত হবে কিন্তু অপরকে জারিত করবে। তাহলে সেইটা হচ্ছে কে না, ফেরিক আয়ন, সে কিন্তু নিজে বিজারিত হয়ে ফেরাস আয়নে পরিণত হয়েছে। তাহলে ফেরিক আয়ন এখানে নিজে বিজারিত হয়েছে, সে স্ট্যানাসকে জারিত করেছে। তাহলে ফেরিক আয়ন হচ্ছে এখানে জারক পদার্থ, বা আমি আরও ভালো করে বলতে গেলে কে, এটা FeCl3, এটা হচ্ছে কি জারক পদার্থ, যে নিজে বিজারিত হয়েছে কিন্তু অপরকে জারিত করেছে। আর আমরা জানি যে জারক পদার্থ কি করবে, সে নিজে বিজারিত হচ্ছে মানে কি, সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে, অপরকে জারিত করেছে। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যাটা করতে পারলাম। এবার আর একটা সমীকরণ আমরা এখান থেকে দেখতে পারি, সেটা হচ্ছে কিনা জিঙ্কের সঙ্গে আমি লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ আমি মেশাচ্ছি। তাহলে জিঙ্কের কতগুলো টুকরো, তাকে যদি আমি লঘু সালফিউরিক অ্যাসিড এর মধ্যে যোগ করি, সেখানে আমার তৈরি হবে কিনা জিঙ্ক সালফেট দ্রবণ তৈরি হবে, আর তৈরি হবে হাইড্রোজেন গ্যাস +H2, হাইড্রোজেন গ্যাস। এই বিক্রিয়াটাকে আমরা এখানে মানে তোমার জারণ আর বিজারণ এই হিসেবে ব্যাখ্যা করতে চাইলে কি কি আমাকে দেখতে হবে, দেখো এখানে জিঙ্ক আছে মুক্ত অবস্থায় ধাতু, সালফিউরিক অ্যাসিড আছে, এই যে সালফিউরিক অ্যাসিড এর দ্রবণের মধ্যে কি থাকবে, H+ আয়ন থাকবে। অ্যাসিড তো জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে থাকে, আমরা জানি 7-এ পড়েছিলাম, H+ আয়ন দেবে এবং সালফেট আয়ন এখানে দেবে অ্যানায়ন হিসেবে। তো
আমরা ক্যাটায়নটা নিয়ে যদি চিন্তা করি তাহলে এটা H প্লাস আয়ন। আর এখানে দেখো জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে। জিঙ্ক সালফেট কী নিয়ে তৈরি? Zn2 প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে দেখো এখানেও SO4 2 মাইনাস মানে সালফেট অ্যানায়ন, এখানেও সালফেট অ্যানায়ন। অ্যানায়নের কিন্তু চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে দেখো Zn2 প্লাস, আমার এখানে Zn কি মুক্ত অবস্থায় ছিল, তার মানে এর তো 0 ছিল চার্জ, ঠিক আছে। তাহলে এখানে আমি Zn0 থেকে মানে মুক্ত অবস্থায় ধাতু এটার থেকে আমরা দেখছি যে Zn2 প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছে, এখানে একটা কিছু ঘটেছে। আর H প্লাস, এই যে সালফিউরিক অ্যাসিড থেকে আমি যে H প্লাস আয়নটা পাবো সেখান থেকে হাইড্রোজেনে পেয়েছি। তাহলে আমি এই বিক্রিয়াটাকে এভাবে কীভাবে জারণ বিজারণ ঘটছে সেটা আমি দেখতে পারি। দেখো এখানে যেটা দেখা যাচ্ছে যে জিঙ্কের থেকে আমরা দেখছি যে Zn2 প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছে, জিঙ্ক সালফেটের Zn2 প্লাস। তাহলে জিঙ্ক থেকে Zn2 প্লাস আয়নে পরিণত হতে গেলে কি করবে? সে দুটো ইলেকট্রন সে বর্জন করবে, মানে Zn2 প্লাসে পরিণত হলো প্লাস ও দুটো ইলেকট্রনও ছেড়ে দিল। তাহলে এখানে যেটা তো হলো ইলেকট্রন বর্জন হলো, মানে এখানে ঘটলো কি? জারণ। এটা জারণের ঘটনা হলো, জিঙ্ক জারিত হয়ে Zn2 প্লাস আয়নে পরিণত হলো। আর এদিকে H প্লাস এটা রয়েছে তোমার সালফিউরিক অ্যাসিডের মধ্যে, সেইটা কি করছে? সেটা কিন্তু হাইড্রোজেনে পরিণত হচ্ছে, H2তে পরিণত হচ্ছে। সে কি করে H2তে পরিণত হতে পারে? সে যদি ইলেকট্রন গ্রহণ করে, মানে কটা ইলেকট্রন সে গ্রহণ করবে? দেখো এখানে দুটো ইলেকট্রনও বর্জন করেছে, তাহলে এখানে আমাকে দুটো ইলেকট্রনই কিন্তু এখানে গ্রহণ করাতে হবে। এবং সর্বোপরি এখানে H2 আছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে, মানে আমি 2H প্লাস দুটো হাইড্রোজেন আয়ন থেকে আমি H2 পেতে পারি, এবং দুটো হাইড্রোজেন আয়ন কী করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে। তবেই দেখো এই যে দুটো H প্লাসের জন্য চার্জ +2, সেটা এই দুটো ইলেকট্রনের -2 চার্জ দিয়ে ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। এখানে ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটেছে, মানে এখানে দেখতে পাচ্ছি এটা বিজারণ হয়েছে। তাহলে এইভাবে এই বিক্রিয়া জারণ ও বিজারণ একসঙ্গে ঘটলো। এবার কে এখানে জারক দ্রব্য এবং কে এখানে বিজারক দ্রব্য? এখানে যেটা দেখা যাচ্ছে যে জিঙ্ক নিজে জারিত হলো, জিঙ্ক নিজে জারিত হলো মানে সে অপরকে বিজারিত করলো, অর্থাৎ এখানে যেটা বিজারক পদার্থ সেটা হচ্ছে কি? জিঙ্ক। বিজারক পদার্থ হচ্ছে জিঙ্ক, আর যে নিজে জারিত হয়েছে অপরকে বিজারিত করেছে। আর জারক পদার্থ হচ্ছে কে? সালফিউরিক অ্যাসিড, মানে H2SO4, যে কিনা নিজে বিজারিত হলো, মানে H প্লাস আয়নটা নিজে বিজারিত হলো, কিন্তু আমি দেখছি সে অপরকে জারিত করলো। এবার H প্লাস আয়ন তো আমি সালফিউরিক অ্যাসিড থেকেই পেয়েছি, অতএব H2SO4 হলো এখানে জারক দ্রব্য। আচ্ছা, এবার আমরা এখানে বইতে কয়েকটা সমীকরণ দেওয়া আছে, সেখানে জারণ ও বিজারণ কোথায় কি ঘটছে সেটা আমরা দেখাতে পারবো। এখানে আচ্ছা, আমি যেহেতু আয়ন তোমার ইলেকট্রন তত্ত্বের সাহায্যে প্রথমে দেখে নিলাম, আমি প্রথম এই 2 নম্বর ইকুয়েশনটা আগে দেখব। 2 নম্বর ইকুয়েশনটা, 3 নম্বর ইকুয়েশনটা, এগুলো আমরা দেখি যে জারণ ও বিজারণ কোথায় কি ঘটছে। 2 নম্বরটায় দেখো দুটো সোডিয়াম 2Na প্লাস H2, সেখান থেকে তৈরি হচ্ছে কিনা 2NaH। বিক্রিয়াটা লিখে নিচ্ছি যে 2Na প্লাস হচ্ছে H2, সেখান থেকে তৈরি হচ্ছে 2NaH, মানে কিসের বিক্রিয়া হচ্ছে? এখানে সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। এবার এখানে কোনটা জারণ এবং কোনটা বিজারণ ঘটলো? এখানে একটাই পদার্থ তৈরি হয়েছে। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সোডিয়াম থেকে, এখানে সোডিয়াম হাইড্রাইড একটা আয়নীয় যৌগ, যেখানে কিনা Na প্লাস ক্যাটায়ন আছে আর H মাইনাস আনায়ন আছে। তাহলে সোডিয়াম থেকে এখানে Na প্লাস এখানে পরিণত হয়েছে এইভাবে, আর হাইড্রোজেন থেকে তৈরি হয়েছে কি? H মাইনাস। এটা একটা এমন ক্ষেত্র যেখানে হাইড্রোজেন অ্যানায়ন হিসেবে থাকে, হাইড্রাইড আয়ন, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন থেকে আমরা দেখছি H মাইনাস অ্যানায়নটা উৎপন্ন হয়েছে। তাহলে এখানে যেটা হলো যে সোডিয়াম থেকে Na প্লাস, এটা কিভাবে হতে পারে? সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ এরকম ধরনের বিক্রিয়া এখানে ঘটবে। সোডিয়াম পরমাণু থেকে Na প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে যখন সে একটা ইলেকট্রন বর্জন করছে, ঠিক আছে। এভাবে হলো। এবার হাইড্রোজেন গ্যাস থেকে আমরা এখানে দেখছি যে H মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, বাট H2 আছে, তাহলে H2 থেকে দুটো H মাইনাস আয়ন উৎপন্ন হবে, এবং সেটা করতে গেলে কি করতে হবে? ওকে কিন্তু দুটো ইলেকট্রন ওকে গ্রহণ করতে হবে।
তবেই সে 2H মাইনাস আনায়নে পরিণত মানে হাইড্রাইড আনায়নে পরিণত হতে পারবে। এবার দুটো ইলেকট্রন এখানে গ্রহণ করতে গেলে আমি বলেছি এখানে বর্জিত ইলেকট্রনের সংখ্যা গৃহীত ইলেকট্রনের সংখ্যা সমান হতে হবে, তাহলে এখানেও আমাকে দুটো ইলেকট্রনই বর্জন করাতে হবে। তাহলে টোটাল যে অর্ধ সমীকরণটা পেয়েছি এইটাকে কিন্তু আমার প্রথম সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমি এখানে পুরো সমীকরণটাকে যে 2 দিয়ে গুণ করি, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি 2Na তার থেকে 2Na প্লাস প্লাস 2 ইলেকট্রন। এইবার আমি এই বিক্রিয়াটা দেখো পরিষ্কার, এই আগের বিক্রিয়াটা আমার চলে আসছে। আমি এখানে দেখছি যে দুটো বিক্রিয়া যদি আমি যোগ করি, দেখো প্লাস 2 এখানে বাঁ দিকে আছে ডান দিকে আছে, দুটো ক্যান্সেল করে যাবে। এখানে পেয়ে যাচ্ছি 2Na প্লাস H2, মানে দুটো সমীকরণের লেফট সাইডটা যোগ করলে 2Na প্লাস H2, ইলেকট্রন তো দুদিকে ক্যান্সেল করে গেল, বর্জিত ইলেকট্রন আর গৃহীত ইলেকট্রন সমান হয়ে গেছে। এখান থেকে আমরা পাচ্ছি 2Na প্লাস প্লাস হচ্ছে 2H মাইনাস। এবার এই যে জিনিসটা, এই জিনিসটাই কিনা তোমার 2Na প্লাস H মাইনাস এই জিনিস এটা তৈরি হচ্ছে, মানেই হচ্ছে কিনা যে 2 সোডিয়াম হাইড্রাইড। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে বা 2NaH এটা তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমরা এখানে কোন ঘটনাটাতে জারণ, তাহলে সোডিয়াম পরমাণু যে ইলেকট্রন বর্জন করে Na প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছিল এটাকে আমরা জারণ বলবো, যেহেতু ইলেকট্রন বর্জিত হয়েছে। আর হাইড্রোজেন গ্যাসে যে দুটো ইলেকট্রন গ্রহণ করে 2H মাইনাস অ্যানায়নে পরিণত হয়েছে এটাকে আমরা বলছি বিজারণ। আর এখানে জারক পদার্থ হচ্ছে কে, এখানে জারক দ্রব্য হচ্ছে যে নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করলো, সেটা হচ্ছে কে না, এখানে হাইড্রোজেন নিজে বিজারিত হয়েছে, সে সোডিয়ামকে জারিত করেছে। তাহলে এখানে জারক দ্রব্য হিসেবে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন হচ্ছে জারক দ্রব্য হিসেবে কাজ করছে এখানে। আর বিজারক দ্রব্য হচ্ছে কে, যে নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করলো, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সোডিয়াম যে নিজে জারিত হয়ে ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়েছে, হাইড্রোজেনকে সে বিজারিত করেছে, তাহলে বিজারক দ্রব্য হচ্ছে এখানে সোডিয়াম। আচ্ছা, পরের ইকুয়েশনটা চলে আসছি, এটা 2 নম্বর হলো বইয়ের পেজ নাম্বার 107-এর। আচ্ছা, এবার ওই পেজেরই 3 নম্বর এটা চলে আসছি। দেখো, জিঙ্কের সঙ্গে কপার সালফেট Zn প্লাস CuSO4 বিক্রিয়া করে তৈরি করছে ZnSO4 প্লাস Cu, এরকম একটা বিক্রিয়া এখানে হচ্ছে। এইখানে যেটা হচ্ছে যে জিঙ্কের সঙ্গে কিউপ্রিক সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার, এখানে জিঙ্ক থেকে Zn2 প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছে জিঙ্ক সালফেট, মানে সেখানে Zn2 প্লাস ক্যাটায়ন রয়েছে। আর Cu2 প্লাস এখানে ছিল, সেখান থেকে Cu-তে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে দুটো বিক্রিয়া যেটা দেখছি, একটা হচ্ছে জিঙ্ক থেকে Zn2 প্লাস এটা ক্যাটায়নটায় পরিণত হয়েছে, আর Cu2 প্লাস থেকে তৈরি হয়েছে কিনা Cu কপার। তাহলে জিঙ্ক থেকে Zn2 প্লাস ক্যাটায়নে পরিণত হলো কি করে না, দুটো ইলেকট্রন সে বর্জন করে, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে Zn2 প্লাস ক্যাটায়নে পরিণত হলো। ইলেকট্রন বর্জন মানে এখানে জারণ ঘটলো, এটা হলো জারণের ঘটনা। Cu2 প্লাস আয়ন সেখান থেকে কি হচ্ছে, কপারে পরিণত হচ্ছে। তাহলে এখানে কিন্তু দুটো ইলেকট্রন এখানে গৃহীত হয়েছে এবং ঘটনাটা ইলেকট্রন গ্রহণ হওয়ার জন্য এটা হচ্ছে বিজারণ। তাহলে এই বিক্রিয়াটা আমার এখানে ঘটলো। এবার দেখো, এখানে দুটো ইকুয়েশন যোগ করলে আমরা এটাই পেয়ে যাচ্ছি যে Zn প্লাস Cu2 প্লাস, দেখো Zn প্লাস Cu2 প্লাস 2e এখানে ক্যান্সেল করে যাচ্ছে, পড়ে থাকছে কিনা Zn2 প্লাস প্লাস হচ্ছে Cu, অর্থাৎ এখানে আমরা Cu2 প্লাসটা কোত্থেকে পেয়েছিলাম, এটা কিউপ্রিক সালফেট থেকে পেয়েছিলাম, আর জিঙ্ক সালফেটের মধ্যে এখানে Zn2 প্লাস ক্যাটায়নটা রয়েছে। তাহলে এখানে জারক দ্রব্যকে, জারক দ্রব্য হচ্ছে যে নিজে বিজারিত হয়েছে কিন্তু অপরকে জারিত করেছে, সেটা হচ্ছে নিজেই বিজারিত হলো কে, Cu2 প্লাস আয়ন নিজেই বিজারিত হলো। তাহলে এখানে Cu2 প্লাস হচ্ছে জারক দ্রব্য, বা Cu2 প্লাস আমি পেয়েছি কোত্থেকে, CuSO4 থেকে, তাহলে যে নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করলো। আর জিঙ্ক হচ্ছে এখানে বিজারক দ্রব্য, কারণ জিঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে বিজারক দ্রব্য এটা হচ্ছে জিঙ্ক, যেহেতু জিঙ্কের নিজের জারণ ঘটেছে কিন্তু অপরকে সে বিজারিত করেছে, তাহলে এখানে আমি জিঙ্কে বিজারক দ্রব্য বলছি হলো। আচ্ছা, এবার পরের ইয়েটাতে চলে আসছি। পরের আচ্ছা,
এটা হলো 4 নম্বর। এবার 4 নম্বরে দেখা যাচ্ছে যে CH4+2O2 সেখান থেকে তৈরি হচ্ছে কি CO2+2H2O। আচ্ছা, এই বিক্রিয়াটায় কিন্তু কোনো আয়নীয় যৌগ নেই, অতএব কোনো আয়নীয় যৌগ এখানে না থাকার জন্য কি হচ্ছে, এটা কিন্তু আমরা যা তোমার ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে দেখাতে পারবো না। তাহলে এখানে যেটা করতে হবে, অক্সিজেনের সংযোজন দিয়ে আমাকে দেখাতে হবে। দেখো, মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড, এখানে কি কার্বন তোমার অক্সিজেনের সংযোজন হয়েছে আর হাইড্রোজেনের অপসারণও হয়েছে, এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে বিক্রিয়াটা, এখানে আমি দেখছি যে এই তোমার মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড, এটা ঘটেছে কি জারণ, এটা জারণ ঘটেছে। আর অক্সিজেনের সঙ্গে দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেনের সংযোজন ঘটেছে। তাহলে এইখানে অক্সিজেন কি হয়েছে, এখানে বিজারিত হয়েছে। ঠিক আছে, মিথেনের থেকে আমি দেখছি কার্বন ডাই অক্সাইড, মিথেন কার্বন ডাই অক্সাইডে জারিত হয়েছে, হাইড্রোজেন বেরিয়ে গেছে মিথেন থেকে, অক্সিজেনের সংযোজন হয়েছে, অতএব এটা জারণের ঘটনা। আর বিজারণ হলো এখানে কেন, অক্সিজেন থেকে এখানে অক্সিজেন থেকে জল উৎপন্ন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের সংযোজন হয়েছে, অতএব অক্সিজেন আমরা বলতে পারি বিজারিত হয়ে জল উৎপন্ন করেছে। তাহলে এখানে জারক দ্রব্যকে, এখানে জারক দ্রব্য হচ্ছে যে নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করলো, অর্থাৎ অক্সিজেন নিজে বিজারিত হয়ে সে অপরকে জারিত করেছে, অতএব অক্সিজেন জারক দ্রব্য। আর বিজারক দ্রব্য হচ্ছে কে, বিজারক দ্রব্য হচ্ছে যে নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করলো, অর্থাৎ মিথেন। CH4 হচ্ছে এখানে নিজে জারিত হলো এবং সে অক্সিজেনকে বিজারিত করেছে। আচ্ছা, এবার 5 নম্বরেও দেখা যাচ্ছে যে FeO+CO ফেরাস অক্সাইড, তার সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে কিনা আয়রন প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড। এবার এই বিক্রিয়াটাতেও তো আমার কার্বন মনোক্সাইড আয়নে ভাঙে না, ঠিক আছে, ফেরাস অক্সাইড আয়নে ভাঙতে পারে কিন্তু এইটা ভাঙে না। তাহলে এখানেও আমরা আয়ন তোমার ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে যেটা দেখাতে পারবো না। এখানে যেটা দেখা যাচ্ছে এটা আমরা অক্সিজেনের সংযোজন এবং অপসারণ দিয়ে দেখাতে পারি। দেখো, ফেরাস অক্সাইড, এখান থেকে অক্সিজেনের অপসারণ হয়ে আয়রন উৎপন্ন হয়েছে। অক্সিজেনের অপসারণ হওয়ার জন্য এই ঘটনাটাকে আমরা বলতে পারছি বিজারণ। ফেরাস অক্সাইড থেকে আয়রন উৎপন্ন হলো। আর কার্বন মনোক্সাইড ছিল, সেখান থেকে তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো একটা অক্সিজেন পরমাণু ছিল, এখানে দুটো অক্সিজেন পরমাণু, তার মানে এখানে অক্সিজেনের সংযোজন হলো, অর্থাৎ আমি এই বিক্রিয়াটাকে বলতে পারছি জারণ। কার্বন মনোক্সাইড জারিত হয়ে CO2-তে পরিণত হয়েছে, অক্সিজেনের সংযোজন হয়েছে বলে। তাহলে আমি এখানে জারক দ্রব্য কাকে বলছি, জারক দ্রব্য হচ্ছে যে নিজে বিজারিত হলো অপরকে জারিত করলো, মানে ফেরাস অক্সাইড এখানে নিজে বিজারিত হলো অপরকে সে জারিত করলো, অর্থাৎ ফেরাস অক্সাইড হচ্ছে জারক। আর কার্বন মনোক্সাইড এটা নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করলো, অতএব কার্বন মনোক্সাইড হচ্ছে কিনা এটা বিজারক দ্রব্য। ঠিক আছে, এটা CO হচ্ছে বিজারক দ্রব্য। আচ্ছা, এবার 1 নম্বরেরটা বলছে যে H2S প্লাস FeCl3, 2FeCl3, সেখান থেকে তৈরি হচ্ছে 2HCl প্লাস S প্লাস 2FeCl2। আচ্ছা, এই বিক্রিয়াটাতে আমরা দুটোই করতে পারি, তোমার ক্লোরিনের অপসারণ দিয়েও করতে পারি, আবার তোমার ইলেকট্রনীয় মেথডেও করতে পারি। এখানে দেখো, ফেরিক ক্লোরাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন অপসারিত হয়ে গেছে, ফেরাস ক্লোরাইডে পরিণত হয়েছে, বা ইক থেকে আসে পরিণত হয়েছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি বিজারণ। ঠিক আছে, আর হাইড্রোজেন সালফাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের অপসারণ হয়েছে, দিয়ে সালফার উৎপন্ন হয়েছে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি জারণ। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের অপসারণ হওয়ার জন্য আমরা এইটাকে জারণ বলছি, হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে তোমার সালফারে পরিণত হয়েছে। আর ফেরিক ক্লোরাইড থেকে ক্লোরিনের অপসারণ হওয়ার জন্য আমরা বলতে পারি ফেরিক ক্লোরাইড বিজারিত হয়ে ফেরাস ক্লোরাইডে পরিণত হয়েছে। তাহলে এখানে জারক দ্রব্যকে, জারক দ্রব্য নিজে বিজারিত হলো, যে মানে ফেরিক ক্লোরাইড সে নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করলো, এ জারক দ্রব্য। আর বিজারক দ্রব্য হচ্ছে যে নিজে জারিত করে অপরকে সে বিজারিত করলো, অর্থাৎ সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যে নিজে জারিত হলো কিন্তু ফেরিক ক্লোরাইডকে সে বিজারিত করলো। তাহলে এইভাবে আমরা এই জারণ বিজারণ এবং জারক ও বিজারক দ্রব্য শনাক্ত করতে পারবো।